দীর্ঘ ৭ বছর পর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারতে গেলেন খালেদা জিয়া। রাজনীতি থেকে এখনই অবসরে যাচ্ছেন না বিএনপি চেয়ারপারসন, জানালেন ডাক্তার জাহিদ। দলের চেয়ারম্যান স্বাভাবিকভাবেই উনি রাজনীতিতে আছেন, উনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন, ঘটনাটি তা নয়। গণভোটের দিনক্ষণ নিয়ে সমঝোতা ছাড়াই শেষ হল ঐকমত্য কমিশনের বৈঠক। বিশেষজ্ঞদের পরামর্শে অন্তর্বর্তী সরকারের কাছে প্যাকেজ প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত। আগামী ৭ দিন এই কমিশনের কাজের সঙ্গে আপনারা সহযোগিতা অব্যাহত রাখবেন। এ বিষয়ে আমি শুধু আশাই করি না, আমি বিশ্বাস করি আপনারা করবেন। নির্বাচনে ৫% নারী প্রার্থীকে সরাসরি মনোনয়ন দিবে বিএনপি, অগ্রাধিকার পাবে তরুণরাও। চলতি মাসে ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত। একক প্রার্থীর সিলেকশনের কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছি এবং খুব শিগগিরই তাদেরকে গ্রিন সিগন্যাল দেওয়া হবে। গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ কার্যকরে সম্মত হামাস ইসরায়েল। সব বন্দীকে মুক্তির বিনিময়ে সেনা প্রত্যাহার করবে তেল আবিব, গাজাবাসীর উল্লাস। এবং বাঁচা মরার ম্যাচে হংকংয়ের বিপক্ষে আজ ঘরের মাঠে লড়বে বাংলাদেশ। চ্যালেঞ্জিং হলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী জামাল ভুঁইয়ারা। স্বাগত। এখন বাণিজ্যে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন অ্যানি। দীর্ঘ ৭ বছর পর স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শারীরিকভাবে সুস্থ বোধ করায় ব্যক্তিগত আকাঙ্ক্ষা থেকেই শহীদ জিয়ার কবর জিয়ারতে যান তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ.জেড.এম জাহিদ হোসেন জানান, রাজনীতি থেকে অবসরে যাননি খালেদা জিয়া। তার পরামর্শ ও দিক নির্দেশনাতেই দায়িত্ব পালন করছেন তারেক রহমান। এ নিয়ে আরও জানাচ্ছেন বাইজিদ সাদ। প্রয়াত স্বামীর সমাধির পাশে বসে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই দোয়া রাজনৈতিক জীবন ছাড়িয়ে তার সামাজিক জীবনের দীর্ঘযাত্রারই আরেক রূপ। সামাজিক এই মমতার ঠিক উল্টো পাশে বেগম জিয়াকে শিকার হতে হয়েছে রাজনৈতিক নিষ্ঠুরতার। সন্তান হারানো, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে কারাবাসে অসুস্থতা হয়েছে নিত্যসঙ্গী। সেখানে প্রয়াত স্বামীর কবরে এসে প্রার্থনা করতে পারা ছিল কল্পনাতীত। দীর্ঘ ৭ বছর পর স্বামীর সায়রে এসে দাঁড়িয়েছেন বেগম জিয়া। সেখানে গাড়িতে বসেই তার স্বামীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফাতিহা পাঠ, দোয়া ও মোনাজাতের পাশাপাশি ছোট ছেলে আরাফাত রহমান কোকো ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও গুম হওয়াদের জন্য দোয়া করেন তিনি। সাথে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার ২ ভাই প্রয়াত সাইদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন ইস্কান্দার ও শামীম ইস্কান্দারের স্ত্রী কানিস ফাতিমা। খালেদা জিয়ার উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জিয়াউর রহমানের সমাধি এলাকায় জড়ো হতে শুরু করেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দীর্ঘদিন পর দলীয় সভানেত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তারা। দীর্ঘ বিরতির পর আমরা আজকে ম্যাডামকে যে উদ্যানে পেলাম, মানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাজারে উনি দোয়া পাঠ করতে আসছেন, ফতেহ পাঠ করতে আসছেন। এই অনুভূতিটা আসলে আমাদের ভাষায় প্রকাশ করার মতন নয়। ম্যাডামকে দেখছি, সালাম দিছি, আমাদের কাছে ওই শান্তিটাই খুবই অনুভূতি হয়েছে। ম্যাডাম হাসি মুখে সালাম নিয়েছেন এবং হাত তুলেছেন, এটা আমার জন্য সবচেয়ে বড় পাওয়া ছিল। রাত ১১টা ২৫ দিকে গুলশানের বাসভবন ফিরোজায় ফেরেন তিনি। পরে মধ্যরাতে খালেদা জিয়ার বাসভবনের সামনে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ.জেড.এম জাহিদ হোসেন। জানান, শারীরিকভাবে সুস্থ বোধ করায় ব্যক্তিগত আকাঙ্ক্ষা থেকেই শহীদ জিয়ার কবর জিয়ারতে যান বেগম জিয়া। ম্যাডামের একান্ত ইচ্ছা এবং এটি একটি ব্যক্তিগত পারিবারিক কর্মসূচি। উনি ওনার ছেলের সাথেও, জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথেও উনি যোগাযোগ করেছেন এবং ওনার সাথে আলোচনা করে এবং উনি আজকে যাওয়ার যে সময় উনি তাৎক্ষণিকভাবে স্থির করেছেন। খালেদা জিয়া রাজনীতি থেকে অবসরে যাননি উল্লেখ করে ডাক্তার জাহিদ বলেন, বেগম জিয়ার পরামর্শ ও দিক নির্দেশনাতেই তারেক রহমান দায়িত্ব পালন করছেন।
উনি রাজনীতিতে আছেন, উনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন, ঘটনাটি তা নয়। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি যেহেতু আমাদের চেয়ারম্যান কারান্তরীণ ছিলেন, সেজন্য উনি সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসাবে আমাদের দলের দায়িত্ব পালন করছেন। এর আগে 2018 সালের জানুয়ারিতে গ্রেফতার হওয়ার আগে সবশেষ খালেদা জিয়া তার স্বামীর কবর জিয়ারত করেছিলেন। বাইজিদ সাদ, এখন, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার সিদ্ধান্ত চূড়ান্ত না করেই আনুষ্ঠানিকভাবে শেষ হলো দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের আলোচনা। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হলেও ভোটের দিনক্ষণ নিয়ে এক জায়গায় আসতে পারেনি দলগুলো। তাই বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের কাছে একটি প্যাকেজ প্রস্তাব দেবে জাতীয় ঐকমত্য কমিশন। এ নিয়ে আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর ৭.৫ মাসের দীর্ঘ বৈঠকের সুরাহা হল ৮৪টি বিষয়ে ঐকমত্য ও 10টি মৌলিক সংস্কারের নোট অব ডিসেন্ট দিয়ে। অঙ্গীকার যেটা আমরা সবাই মিলে করলাম, এক ধরনের নাটকীয়তার মধ্য দিয়েই মূলত শেষ হলো ফ্যাসিবাদ বিরোধী ৩২টি দলের অংশগ্রহণে নতুন বাংলাদেশ নির্মাণ খ্যাত এই মিনি পার্লামেন্টের। এই কমিশনকে যিনি বুধবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দলগুলোর সাথে বৈঠক শুরুর ঘণ্টা দুয়েকে আলোচনার অগ্রগতি শঙ্কা বাড়ায় দিন গড়ানোর। কিন্তু আলোচনার ইতি টানতে দলগুলোর অনড় অবস্থানে বাদ মাগরিব সিদ্ধান্ত হয় বৈঠক সমাপ্তির। ইমপ্লিমেন্ট করার দায়িত্ব এখন আমাদের। রাষ্ট্র সংস্কারের জটিল সব বিষয় নিয়ে এই হলরুমেই দিনের পর দিন বিতর্কে মেতেছিল নেতারা। অথচ রাত 10টার পর সমাপনীর মুহূর্তে স্মৃতি রোমন্থনের পাশাপাশি ছিল রাজনৈতিক বিনয়। যারা আমরা জুলাই সনদের পক্ষে তারা ঐক্যবদ্ধভাবে যাতে আমরা এই গণভোটটা করতে পারি। তবে শেষ বৈঠকটিও শেষ হয় সিদ্ধান্তহীনতার মধ্য দিয়ে। গণভোটের বিষয়ে দলগুলো একমত হলেও সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে দ্বিমত রয়ে যায়। নিজেদের পূর্বের অবস্থান কিছুটা পরিবর্তন করে এনসিপি। সনদ বাস্তবায়নে নির্বাচনের আগেই গণভোটের দাবি তাদের। গণ অধিকার পরিষদের বক্তব্যে উঠে আসে সনদ বাস্তবায়নে সংসদের দ্বৈত ভূমিকার প্রসঙ্গ। আর এবি পার্টির অভিযোগ, বিএনপি, জামায়াত ও এনসিপির জন্যই হচ্ছে না ঐকমত্য। তিনটা দলের একটা বিভেদ বা আমি যেটা বলি তাদের ইগোজনিত সমস্যার কারণেই আমরা ঐকমত্যে পৌঁছাতে পারছি না। স্থানীয় সরকারের কথা অনেকে বলেছেন যে 3-4টা ব্যালটে আমরা একসাথে দেই, 3-4টা ব্যালটে আমরা মার্কার মধ্যেই সিল মারি। এখন তো সেটা ঘটবে না যদি গণভোটের প্রসঙ্গটা আসে। এই ক্ষেত্রে গণভোট আমরা যদি আগে করতে পারি তাহলে আমার মনে হয় যে এটা বেটার হবে। জুলাই জাতীয় সনদ আমাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা জনগণ পূরণ করলো ভোট দেওয়ার মাধ্যমে, এবং যেদিন প্রথম অধিবেশন হবে সেই দিন এটার অনুমোদন দিতে হবে। আমরা সেই প্রস্তাব রেখেছি। জামায়াতের দাবি সনদ বাস্তবায়নে সংসদের দ্বৈত ভূমিকা ও জাতীয় নির্বাচনের আগেই গণভোট। জামাত ইসলামীর পক্ষ থেকে আরও ইসলামী দল, আরও কিছু দল আমরা বলেছি স্পষ্টভাবে যে গণভোটের সকলে ঐক্যমত্য হয়েছে এবং নভেম্বরের ভিতরেই গণভোটটা আলাদাভাবে হয়ে যাওয়া দরকার। এটা সহজতর ভোট, কে একজন বলেছেন এটা সবচেয়ে সংক্ষিপ্ত ভোট, সবচেয়ে সহজতর ভোট। এদিকে বিএনপি সহ তার সমমনা দলগুলো চায় নির্বাচনের দিনেই গণভোট। এ সময় জাতীয় স্বার্থ বিবেচনায় নির্বাচন পূর্ব গণভোটের দাবি থেকে সরে আসার আহ্বান জানায় বিএনপি। আমরা একই দিনে জনগণের সম্মতির জন্য এই গণভোটের আয়োজনের পক্ষে মত দিলে আমরা সবাই একমত হয়ে যেতে পারব। আর যদি ভিন্ন মত থাকে সেই ব্যাপারে আমি এখন আর কোনো শেকায়েত করতে চাই না। সেটা সবারই মতামত প্রকাশ করার অধিকার আছে। দীর্ঘ আলোচনার সমাপ্তি হয় কমিশনের সহসভাপতির বক্তব্যের মাধ্যমে। মতপার্থক্য রয়ে গেলেও আগামী 15 থেকে 16 অক্টোবর আনুষ্ঠানিকভাবে দলগুলোকে জুলাই সনদে স্বাক্ষর করাতে চায় কমিশন। সকলেই বলছেন আমরা একটা অভূতপূর্ব কাজ সম্পাদন করতে পেরেছি সকলে মিলে এত সময় ধরে। আমি মনে করি এটা মাত্র শুরু। আমাদের বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক ইতিবাচক পরিবর্তন ঘটাবে, এটা আমরা আশা করি। আলোচনা শেষ হলেও গণভোট প্রক্রিয়ার পিঠে ঝুলে রইল জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া। কমিশন সংশ্লিষ্টদের মত, সনদের বাস্তবায়ন কোন প্রক্রিয়ায় তার জন্য অপেক্ষা করতে হবে প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত অবধি। কমিশনের মেয়াদের মধ্যে আমরা কাজটা শেষ করতে চাই। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।
আসন্ন নির্বাচনে সরাসরি ৫% নারী প্রার্থীকে মনোনয়ন দেবে বিএনপি। সে সাথে প্রার্থী হিসেবে তরুণরা গুরুত্ব পাবে বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর চলতি মাসেই ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচন হলে হাতে সময় সর্বোচ্চ ৪ মাস। এই সময়ের মধ্যে দলগুলো চ্যালেঞ্জ জিতে আসার মতো প্রার্থী নির্বাচন। ইতিমধ্যে কারা পেলেন বিএনপির সবুজ সংকেত, এমন আলাপে সরগরম রাজনীতির মাঠ। মনোনয়ন প্রত্যাশীরাও সর্বোচ্চ চেষ্টায় ব্যস্ত জনসমর্থন ও গণমাধ্যমের দৃষ্টি নিজের পক্ষে নিতে। প্রথমবারের মতো নির্বাচনে অংশ নেবেন এমন প্রার্থীদের চাওয়া পেশি শক্তি নয়, মেধাশক্তির ভিত্তিতে হোক আগামীর নেতৃত্ব নির্বাচন। সুসম্পর্ক জনগণের সাথে যেটা কানেক্টিভিটি থাকা দরকার, যে সংযোগ থাকা দরকার, সেটা আমার আছে। সাধারণ জনগণের সাথে এখানে বেড়ে উঠেছি। আমার বাল্যকাল, শৈশব, আমার কিশোর জীবন, আমার রাজনৈতিক জীবন সবই এই নির্বাচনী এলাকায়। দল যেই ডাইরেকশনগুলো দিয়েছে, মানুষের পাশে থাকা, মানুষের দুঃখ দুর্দশার কথা শোনা এবং সেই দুঃখ দুর্দশা লাঘবে দলের পক্ষ থেকে সকলকে ঐক্যবদ্ধ করে কাজ করে যাওয়া। সৃজনশীল এবং মননশীল একটা পলিটিক্স হতে হবে। যে পলিটিক্সটা হবে বুদ্ধিভিত্তিক, মেধাভিত্তিক একটা পলিটিক্স হতে হবে। আগে যে একটা সময় ছিল 90s-এর, এসব একটা সময় ছিল মাসল পাওয়ারের রাজনীতি ছিল। দ্যাট মাসল পাওয়ার রাজনীতি ইজ নো মোর অ্যাকচুয়ালি ইন দিস ওয়ার্ল্ড। বাংলাদেশ না, আপনি পৃথিবীর যে কোনো রাজনৈতিক দেশেই যান না কেন, এখন চলছে মননশীল এবং সৃজনশীল রাজনীতি, এবং সেই কাজটাই আমি করার চেষ্টা করছি। এদিকে পরীক্ষিতদের দাবি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এবং জনসম্পৃক্ততা নেই এমন প্রার্থীকে যেন মনোনয়ন না দেওয়া হয়। শুধু নির্বাচন আসলেই নেতারা কর্মীদের সাথে যোগাযোগ করবে এমন নেতাদেরকে ওই সমস্ত এলাকায় তাদেরকে নমিনেশন দেওয়া ঠিক হবে না। তাই আমি মনে করি যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে বক্তব্য দিয়েছেন, যে যাদের সাথে দলের সম্পৃক্ততা আছে, কর্মীদের সাথে দলের ত্যাগ আছে, আন্দোলন সঙ্গে যাদের গুরুত্ব আছে, তাদেরকে উনি আগামী দিনে মনোনীত করবেন, এটা আমরাও চাই। সবুজ সংকেত না নীল সংকেত কি সেটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে ম্যাডাম উৎসাহ জাগিয়েছেন। ইমেজ সংকটে কেউ আছেন, এ ধরনের কাউকে যদি দল মনোনয়ন দেয়, দল নিশ্চয়ই দলের ক্ষতি করবে না। এমন কোনো কাজ নিশ্চয়ই দল করবে না যেটা অন্যের হাতে আপনি অস্ত্র তুলে দেবেন। আর অনেক আসনে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকায় দলীয় শৃঙ্খলায় যেমন নেতিবাচক প্রভাব পড়েছে, তেমনি এইসব সমস্যার সমাধানেও কোনো পদক্ষেপ দেখা যায়নি। এরই মধ্যে চলতি মাসে ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি। সেই জন্য আমরা একক প্রার্থীর সিলেকশনের কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছি এবং খুব শিগগিরই তাদেরকে গ্রিন সিগন্যাল দেওয়া হবে, যাতে তাদের রেসপন্সিবিলিটি থাকে সব রকমের সমস্ত সমস্যা মোকাবেলার জন্য বা সমাধানের জন্য। বিএনপির এমন আসন আছে যে ১৫০ থেকে ২০০ পর্যন্ত, যে কোনো মুহূর্তে তারা নির্বাচনে অংশগ্রহণ করলে জয়লাভ করার সম্ভাবনা থাকবে। বিএনপির এই শীর্ষ নেতা বলছেন, এবার সরাসরি ৫% নারী প্রার্থীকে মনোনয়ন দেয়া হবে। সে সাথে প্রার্থী হিসেবে তরুণরাও গুরুত্ব পাবে। আমরা তারুণ্যের রাজনৈতিক ভাবনাকে ধারণ করেছি, তারুণ্যের একটা প্রতিনিধিত্বও থাকবে এবং আমাদের মনোনয়ন প্রক্রিয়ার মধ্যে দিয়েই সেটা আমরা প্রতিফলিত করব। আর নারী আসনের ক্ষেত্রে আমরা নিজেরাই আমাদের দলের প্রস্তাব ঐকমত্য কমিশনে দিয়েছি যে এখনই 5% সরাসরি নির্বাচনের জন্য আমরা মনোনয়ন দেব। যদিও সমমনা দলগুলোর জন্য বিএনপি কত আসন ছাড়বে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোন আসনে নির্বাচন করবেন, সেটির জন্য অপেক্ষা করতে হবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। রাজধানীর তেজগাঁওয়ে হোলি রোজারি চার্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত 10:15টার দিকে ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিস্ফোরণের শব্দের পর ধোঁয়া দেখতে পান তারা। এ সময় আতঙ্কে ছুটোছুটিও করতে দেখা যায় অনেককে। তবে প্রাথমিকভাবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। চার্চের নিরাপত্তা কর্মীরা জানান, 2টি মোটরসাইকেলে 4 জন ককটেল ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ ও সেনাবাহিনীর টহল টিম এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ঘটনাস্থল থেকে আরও 2টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। এখানে ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে এখানে। আর এখানে যে দুটো বাইক ছিল, ওই লোকগুলা ওই বাইক নিয়ে
ওই যে আলো দেখা যায়, এত দূর গিয়ে আমি তাদেরকে দেখতে পাই যে ওরা খুব স্পিডে চলে গেছে এইদিকে। প্যাকেটের ভিতর ছিল 4টা, 2টা মনে হয় এখানে ফাটাইছে আর 2টা ফাটাইতে পারে নাই, আর 2টা এখানে ফেলায় রেখে ওরা চলে গেছে। ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে থানা পুলিশেরা আইছে, সেনাবাহিনীরা এখানে আইছে, আসার পরে তারা ইনকোয়ারি করছে, দেখছে, ছবি তুলছে। প্রখ্যাত শিক্ষাবিদ ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদ ইন্তেকাল করেছেন। রাতে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ বেলা 11টায় তার জানাজা হবে চট্টগ্রামের হাটহাজারীর মদনহাটের ফতেপুর হাই স্কুল মাঠে। অধ্যাপক তোফায়েলের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর তোফায়েল 2024 সালের অক্টোবরে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় গঠিত নির্বাচনী সংস্কার কমিশনের সদস্য হিসেবে মনোনীত হন এবং পরবর্তীতে স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দেশের প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, জবাবদিহিমূলক স্থানীয় সরকার ব্যবস্থা ও গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠায় নিবেদিত ছিলেন তিনি। ডক্টর তোফায়েল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জনপ্রশাসন বিভাগের অধ্যাপক ও প্রাক্তন বিভাগীয় প্রধান হিসেবে অসংখ্য শিক্ষার্থী ও গবেষকের প্রেরণার উৎস ছিলেন। অবশেষে গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রস্তাবিত শান্তি চুক্তির প্রথম ধাপ কার্যকরে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। চুক্তির প্রথম ধাপ অনুযায়ী সোমবার নাগাদ সব জিম্মিকে মুক্তি দেবে হামাস, বিনিময়ে গাজা থেকে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এ নিয়ে আরও জানাচ্ছেন জাহানারা ভুইয়া। গেল 2 বছরের রক্তক্ষয়ী যুদ্ধে গাজায় যখন ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই, তখন বিশ্বমহলের টনক নড়েছে সংঘাত বন্ধে। গাজায় গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে তুমুল বিক্ষোভ। যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়া সহ কয়েকটি দেশের ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি, জাতিসংঘ অধিবেশনে নেতানিয়াহুর উপস্থিতিতে বিশ্ব নেতাদের নিন্দা, এসব কিছু আমলে নিয়ে গেল মাসে গাজা যুদ্ধ বন্ধে শান্তি চুক্তি প্রস্তাব করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর এই প্রস্তাবে সম্মত হন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্প নেতানিয়াহুর সম্মতির পর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসও গাজায় যুদ্ধবন্ধে সবুজ সংকেত দেয়। যুদ্ধবিরতির রূপরেখা চূড়ান্তে মিশরে 2 দফা বৈঠক করেন ইসরায়েল ও হামাস প্রতিনিধিরা। এতে মধ্যস্থতা করে কাতার ও তুরস্ক। গেল কয়েকদিনের ব্যাপক আলোচনা সমালোচনার পর এবার ট্রাম্পের প্রস্তাবিত শান্তি চুক্তির প্রথম ধাপ কার্যকরে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প জানান, চুক্তির প্রথম ধাপ অনুযায়ী সব জিম্মিকে মুক্তি দেবে হামাস, বিনিময়ে গাজা থেকে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। এতে করে টেকসই শান্তির দিকে এগিয়ে যাবে গাজা। এছাড়াও শিগগিরই মধ্যপ্রাচ্য সফরে যাওয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। Great team over there, great negotiators, and there are unfortunately great negotiators on the other side also. But it's something I think that will happen, got a good chance of happening. I may go there sometime toward the end of the week, maybe on Sunday, actually, and we'll see. But there's a very good chance negotiations are going along very well. We're dealing with Hamas and many of the countries. এদিকে হামাস ও ইসরায়েলের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক বিবৃতিতে হামাস জানিয়েছে, গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার, অবাধে মানবিক সহায়তা প্রবেশ ও ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে গাজা যুদ্ধ বন্ধ হবে। যুদ্ধবিরতি কার্যকরের পথ সুগম হওয়ায় খুশি গাজাবাসী। রাতের আধার উপেক্ষা করে আনন্দ উল্লাসে মাতেন খান ইউনুস শহরের ফিলিস্তিনিরা। من المواطن الفلسطيني بعد عامان من القتل والإبادة الجماعية التي مورست بكل والقتل. وطبعا مش أنا بس لحالي فرحان، كل قطاع غزة فرحان، بل كل الشعب العربي كل العالم فرحان بوقف إطلاق النار ووقف شلال الدماء. وهذا إشي مفرح والله إلنا، وبنشكر إخواننا أي حد ساهم ولو সব বন্দীদের মুক্তির বিষয়টি নিশ্চিত হওয়ায় খুশি ইসরায়েলের বাসিন্দারাও। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চানখারপুরে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দেবেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুল তারেক। কয়টা নাগাদ আজ আসিফ মাহমুদ সাক্ষ্য দেবেন, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। আপনার প্রথম প্রশ্ন থেকে শুরু করতে চাই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আসলে কোন সময় এখানে আসবেন সেই বিষয়টা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। তবে যতটুকু আমরা জানতে পেরেছি যে আজ সকালেই কিন্তু তার এখানে উপস্থিত থাকার কথা ছিল, তবে এখন পর্যন্ত তিনি এখানে পৌঁছাননি। কয়টা নাগাদ তিনি পৌঁছাবেন সেই বিষয়টি আমরা এখনো নিশ্চিত নই। তবে যে বিষয়টি একটু জানিয়ে রাখতে চাই যে আজকে যে মামলাটি, যে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাটির জন্য আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাক্ষ্য দিতে এসছেন, যে এই মামলাটি কিন্তু গণঅভ্যুত্থানের পর যে গণঅভ্যুত্থানের আগে যে গণহত্যা হয়েছে, সেই হত্যার যে বিচারের কার্যক্রম শুরু হয়, সেই কার্যক্রমের প্রথম মামলাটি কিন্তু এই মামলাটি। কারণ চানখারপুলে আমরা জানি যে গণঅভ্যুত্থানের দিন, যেদিন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান, এর আগেই কিন্তু এই হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়। সেদিন চানখারপুলে 6জনকে কিন্তু গুলি করে হত্যা করা হয়। সেই ঘটনাটিরই কিন্তু প্রথম যে মামলা, সেই মামলাটি করা হয় এবং এই মামলার প্রথম যে তদন্ত প্রতিবেদন, অন্যান্য সকল মামলার আগে কিন্তু এই তদন্ত প্রতিবেদনটি কিন্তু জমা দেওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে আজকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি গণঅভ্যুত্থানের যিনি সামনের সারির একজন নেতা ছিলেন, তিনি কিন্তু আজকে এখানে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। তিনি কয়টা নাগাদ আসবেন আমরা জানার চেষ্টা করছি। এরপরে আমরা জানতে পেরেছি তিনি খুব সম্ভবত সাক্ষ্য দানের পর কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলবেন। আরেকটি বিষয় একটু উল্লেখ করতে চাই যে এই মামলাতে কিন্তু প্রায় বেশ কয়েকজন, 8 জনের মতন যারা আছেন, এর বেশিরভাগই কিন্তু শীর্ষ পুলিশ কর্মকর্তা, তাদেরকে কিন্তু এখানে আসামি করে মামলা করা হয়েছে। এবং আমরা জানতে পেরেছি যে এই যে ঘটনা, চানখারপুলে 6 জনকে যাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, এর প্রমাণ কিন্তু প্রসিকিউশন পেয়েছে। এবং আমরা জানি যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কিন্তু এই মামলাটি নিয়ে একদম শুরু থেকেই কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই মামলায় যাদেরকে হত্যা করা হয়েছে এর প্রমাণ কিন্তু তারা পেয়েছেন। নানা দিক থেকে, নানা ধরনের ভিডিও থেকে শুরু করে বিভিন্ন প্রমাণিক দলিল কিন্তু তাদের কাছে পৌঁছেছে। এই ছিল আমার কিছু সর্বশেষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী তৌহিদুল তারেক। সপ্তাহ ব্যবধানে সিলেটের বাজারে বৃদ্ধি পেয়েছে কাঁচামরিচের দাম। এছাড়া সব ধরনের সবজির দাম কেজি প্রতি 80 টাকার উপরে। এ নিয়ে আরও জানাতে সিলেটের সবজি বাজারের বিস্তারিত জানাতে রিকাবি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, বাজারে কোন কোন সবজির দাম বৃদ্ধি পেয়েছে আর এ নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছে জানাবেন। দেখুন, গত এক সপ্তাহ ধরে সিলেটে যে সবজি বাজার বা কাঁচা বাজারের যে অবস্থা, প্রতিদিনই আসলে প্রতিটি সবজির দাম বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ সর্বমোট মিলিয়ে যদি বলি 80 টাকার নিচে এখন পর্যন্ত বাজারে কোনো ধরনের সবজি নেই। আমরা বর্তমানে রয়েছি সিলেটের রিকাবি বাজারে। এখানে গত এক সপ্তাহ ধরে কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজি 350 থেকে 400 টাকা ধরে। আজকে কিছুটা বাজার নিয়ন্ত্রিত বলছেন ব্যবসায়ীরা, কিন্তু যারা ক্রেতা আছেন, অর্থাৎ এখানে যে সকল সবজি রয়েছে, প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে 100 টাকার উপরে এবং বেগুনের কেজি হচ্ছে 130 টাকা, ঝিঙার কেজি হচ্ছে 120 টাকা, টমেটোর কেজি হচ্ছে 130 টাকা এবং করলার কেজি হচ্ছে 140 টাকা। অর্থাৎ 120 থেকে 40 টাকার মধ্যেই কিন্তু অধিকাংশ সবজির দরদাম উঠছে। এতে কি ক্রেতা যারা আছেন তারা বলছেন যে আসলে তারা হিমশিম খাচ্ছেন বাজার করতে। বিগত এক সপ্তাহ থেকে এই ধরনের যে বাজার, বিশেষ করে সবজি বাজার, প্রতিনিয়তই আসলে বেড়েই চলছে। তারা কোনোভাবেই বাজার নিয়ন্ত্রণ রয়েছে বলে কিন্তু তারা প্রতিমান হচ্ছেন, এমনটি কিন্তু বলছেন। আর বিক্রেতা যারা আছেন তারা যেটি বলছেন যে এখানে মূলত যে পণ্যগুলো তারা নিয়ে আসেন বা সবজিগুলো যে তারা নিয়ে আসেন, সেই সবজিগুলো আনতে তাদের যে পরিবহন খরচ এবং যে সংকট তৈরি হয়, সেজন্য হচ্ছে আসলে সবজির দামটা বৃদ্ধি পাচ্ছে। এবং ব্যবসায়ীরা বলছেন যে বিগত কয়েকদিনে এখন যেহেতু সবজির আসন্ন সিজন রয়েছে, এখন পর্যন্ত পুরোপুরি বাজারে আসেনি, যার জন্য হচ্ছে দাম প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে বিক্রেতারা সবসময় যে অভিযোগ করেন যে যদি তারা সরবরাহ ঠিকভাবে বাজারে না পান, এই ক্ষেত্রে আসলে বেশি দামে তাদেরকে বিক্রি করতে বাধ্য
হয়। অন্যদিকে যে আরও কিছু পণ্য রয়েছে, যেমন আমরা যদি মূলার কথা বলি, শশার কথা বলি, এবং ফুলকপি, বাঁধাকপি, লেবু সহ প্রতিটি পণ্যের দামই, অর্থাৎ এই যে কাঁচা পণ্য যেগুলো আছে সেগুলোর দাম অধিক পরিমাণে আসলে হাঁকা হচ্ছে। এক্ষেত্রে ক্রেতা যারা আছেন তারা বলছেন যে এক্ষেত্রে সবচেয়ে বেশি দরকার হচ্ছে বাজার মনিটরিং, এবং বাজার মনিটরিং ব্যবস্থা যদি শক্তিশালী না করা হয় এবং তদারকি না করা হয়, এই ক্ষেত্রে প্রকৃত ক্রেতা যারা আছেন তারা সবচেয়ে বেশি ভুক্তভোগী হবেন। সুতরাং গত এক সপ্তাহ থেকে আমরা দেখছি সিলেটের যে কাঁচা বাজার সেটি অস্থির অবস্থায় রয়েছে এবং এটি প্রতিনিয়ত চলমান রয়েছে। তো এই ছিল সিলেটের সবজি বাজারের সর্বশেষ তথ্য। খুলনার দাকুব উপজেলার বটপুনিয়া এলাকায় ঢাকি নদীর বেড়িবাঁধ ভাঙনে এখনও বাদ দিতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। নতুন করে আরও 2টি গ্রাম প্লাবিত হয়েছে, এতে সাধারণ মানুষ রয়েছে চরম দুর্ভোগে। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন তরিকুল ইসলাম। তরিকুল, প্লাবিত এলাকার অবস্থা কেমন দেখছেন, আর দুর্গত এলাকায় প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানাবেন। গত মঙ্গলবার রাত 11টায় এখানে আসলে ভাঙন দেখা দেয়। আমি যেখানে রয়েছি ঠিক আমার ডান দিকে এখানে 250 মিটার হঠাৎ করে এখানে বেড়িবাঁধে ভাঙন দেখা দেয় এবং ভাঙনের গ্রামের পর গ্রাম আসলে প্লাবিত হচ্ছে এবং এই প্লাবিত হওয়ার ফলে মানুষের দুর্ভোগটা কিন্তু আসলে চরমে রয়েছে। বটবুনিয়া এলাকায় আমি রয়েছি, এটি তিলডাঙ্গা ইউনিয়নের মধ্যে। এই এলাকায় যে 15 থেকে 20 হাজার মানুষ এই পর্যন্ত তারা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। প্রশাসনের পক্ষ থেকে গতকাল অল্প কিছু ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে, তবে আজকে কি অবস্থা হবে বেলা গড়ার সাথে সাথে সেটি বোঝা যাবে। তবে কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে এখানে তারা এসে খোঁজখবর নিচ্ছে এবং তারা কিছু শুকনো খাবার এখানকার যারা ক্ষতিগ্রস্ত মানুষ রয়েছে তাদেরকে দিচ্ছে। তো আমরা এখানে এসে যেটি দেখেছি যে গতকাল বিকাল থেকে যে যখন ভাটি হয়েছে নদীতে, তখন কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পর্যাপ্ত শ্রমিক বা জনবল ছিল এবং সেই সাথে গ্রামবাসী ছিল। তারা সম্মিলিতভাবে এটাকে এই বাঁধটা আটকানোর চেষ্টা করেছে। আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই এটি ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে ক্ষতিগ্রস্ত বাঁধ এবং সেখানে এখন ভাটা চলছে বিদায় এখানকার মানুষ কাজ করছে। এখান পানি উন্নয়ন বোর্ডের শ্রমিকরা তারা একটি টিউব তৈরি করছে, তারা জিও ব্যাগ দিয়ে টিউব তৈরি করে এটাকে এখানে স্থাপন করার চেষ্টা করছে এবং যেটি গতকাল এটি অর্ধেক মেরামত হয়েছিল, কিন্তু রাতে আবার যে জোয়ার এসেছে 12টার দিকে, সেই জোয়ারে কিন্তু এই চাপটি আবারও নেওয়া সম্ভব হয়নি, যে কারণে পানি স্রোতে এটি ভেঙে যায় এবং পানির চাপে ভেঙে গেলে এখানকার আবারও গ্রাম প্লাবিত হতে থাকে। আমরা একটা বিষয় দেখেছি যে এখানে ভিতরে পানি প্রবেশ করছে ঠিকই, তবে সেখানে নিম্ন যে এলাকাগুলো রয়েছে সেগুলোতে পানি জমা থাকছে এবং ফসলের ক্ষেত কিন্তু পানি জমা থাকছে। সেই সাথে গতকালই বলেছি যে এখানে কিন্তু মাছের যে ঘেরগুলো ছিল সেগুলো কিন্তু একেবারেই বিলীন হয়ে গেছে, মাছ কিন্তু ভেসে গেছে, ভেসে নদীতে গেছে বা বিভিন্ন বসত বাড়ির আঙিনায় গেছে, যেটি এখানকার যারা মানুষ তারা কিন্তু তারা এই মাছগুলো এখান থেকে ধরেছে গতকাল আমরা দেখেছি এবং মূল্যবান যে সাদা মাছগুলো, চিংড়ি মাছগুলো, গলদা চিংড়ি, যেগুলো আসলে যার বাজার মূল্য অনেক উচ্চ, সেইগুলো কিন্তু তারা এখান থেকে ধরে নিয়ে গেছে অনেকে যার যার মতো। তো আমরা একটা বিষয় তাদের কাছে আমরা জিজ্ঞাসা করেছি, কিন্তু গত 2 দিন তারা কিন্তু নির্ঘুম রয়েছে, তাদের খাওয়া দাওয়াও ঠিকমতো হয়নি, উনুনে তাদের কিন্তু কোনো খাবার বা ভাত চড়েনি, যে কারণে তারা কিন্তু অপেক্ষায় রয়েছে ত্রাণের এবং কিভাবে তারা বসত বাড়িতে ফিরে যাবে সেই প্রাণান্ত চেষ্টাও তাদের রয়েছে, কারণ আজকের মধ্যে এই বেড়িবাঁধটি বাঁধা আসলে খুবই জরুরি বলে তারা মনে করছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনার দাকুব উপজেলার বটবুনিয়া এলাকার ঢাকি নদীর পাড় থেকে সর্বশেষ খবর। খুলনার বেড়িবাঁধ ভাঙনের খবর জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। নড়াইলের মধুমতি নদীতে প্রতিদিন বিলীন হচ্ছে বসতবাড়ি থেকে শুরু করে নানা স্থাপনা। গত 2 মাসের ভাঙনে একটি গ্রাম থেকে নদীগর্ভে চলে গেছে 2 শতাধিক বসতভিটা। এছাড়াও ভাঙন ঝুঁকিতে রয়েছে 4 শতাধিক পরিবার। আতঙ্কে দিন কাটছে উপজেলার অন্তত 15টি গ্রামের হাজারো বাসিন্দার। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইমরান হোসেন। প্রতি বছর বর্ষা মৌসুমে তীব্র ভাঙনের আতঙ্ক মধুমতি নদী পাড়ের বসতিতে। গেল জুলাইয়ের মাঝামাঝি থেকে লোহাগাড়ার জয়পুর, ইতনা, শালনগর ও লাহুরিয়া ইউনিয়নের বেশ কয়েকটি এলাকায় শুরু হয় তীব্র ভাঙন। লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের আমডাঙ্গা গ্রামের কুটি বেগমের বসতবাড়ি কেড়ে নেয় মধুমতি। 3 সন্তান ও স্বামী নিয়ে এখন খোলা আকাশের নিচে অসহায় দিন কাটছে তার। আমার স্বামী কৃষি কাজ করে, আমার 3 ছেলে মেয়ে।
আমার গাছ গাছালি ঘর দুয়ার সবই ভেঙে সবই নদীতে চলে গেছে। রাস্তায় থাকা ছাড়া আমাকে কোনো উপায় নাই। এমন গল্প এ জনপদের হাজারো বাসিন্দার। গত 2 মাসেরও বেশি সময় ধরে একটু একটু করে ভাঙছে নদী তীরবর্তী বিভিন্ন এলাকা। এ মৌসুমে এরই মধ্যে অন্তত 2 শতাধিক পরিবারের বসত ভিটা গিলে খেয়েছে মধুমতি। আতঙ্কে আছেন 15 গ্রামের হাজারো পরিবার। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে এই জনপদে। 3টে ঘর ছিল নদীতে চলে গেল, খুলেও পারছি বিষয় পরে সব চলে গেল। এমন ভাবে ভাঙছে এবার বছর, এরকমের আগে কখনো দেখিনি। যেখানে ধরতেছে 10 ঘর 12 ঘর বাড়ি তছনছ হয়ে যাচ্ছে। আমাদের আমডাঙ্গা গ্রামটাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের জন্য কেউ সহযোগিতা করে না। সবকিছু বিলীন হয়ে যাবে যদি শক্ত বেড়িবাঁধ না দেয়। আমরা ত্রাণ চাই না, চাউল চাই না, আমরা শুধু শক্ত একটা বেড়িবাঁধ চাই। পানি উন্নয়ন বোর্ডের লোকরা 2-3 দিন আসছেন, আমরাও ওনাদের সাথে যোগাযোগ করছি। ওনারা আমাদের আশ্বস্ত করতেছে যে বান্ধা হবে বা আপনাদের বিষয়ে, কিন্তু আসলে আমরা তার কোনো পাই না। জেলার 80 কিলোমিটার এলাকা জুড়ে প্রবাহমান মধুমতি নদীর 13 কিলোমিটার রয়েছে বেশি ঝুঁকিতে। এসব ঝুঁকিপূর্ণ এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের জন্য প্রকল্প নেওয়া হয়েছে। অনুমোদন সাপেক্ষে বাঁধ নির্মাণের ব্যবস্থা করা হবে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। আমডাঙ্গার ভাঙনে যে স্কুল কলেজ এবং বাজার আছে, ঘরবাড়ি রক্ষার জন্য আমরা অলরেডি অস্থায়ী ইমার্জেন্সি 2টা প্যাকেজ কাজ শুরু করেছি বালুর বস্তা ফেলে। তবে আমরা স্থায়ী বাঁধের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চেষ্টা করছে অতি দ্রুত এই প্রজেক্টটা বাস্তবায়ন করার জন্য। বছরের পর বছর নদী ভাঙন অব্যাহত থাকলেও তা প্রতিরোধে তেমন কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এখন নড়াইল। রাজধানীর মৌচাকের ফরচুন শপিং মলে বিপুল পরিমাণ স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার জামান পুলক। পুলক, কি পরিমাণ স্বর্ণালংকার চুরি হয়েছে কিছু জানতে পেরেছেন কিনা, আর এই ঘটনা এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা জানাবেন। যাত্রাবাড়ির পর আজ দিবাগত রাতে রাজধানীর যে মালিবাগের ফরচুন শপিং মল রয়েছে, সেই শপিং মলে কিন্তু 500 ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে এবং এখানে যে মালিক রয়েছেন তার সাথে কিন্তু আমি কথা বলেছি। তিনি বলছেন যে তার দোকানে মোট 400 ভরি স্বর্ণ ছিল এবং 100 ভরি বন্ধকি স্বর্ণ ছিল এবং সেই স্বর্ণ সব কিছু কিন্তু তারা যারা চোর ছিল, মানে যারা চুরি করেছেন তারা কিন্তু সবই নিয়ে গেছেন। এবং এই শুধু যে স্বর্ণ সেটি নয়, সেখানে দোকানে আরো 40,000 টাকার মতো অর্থ ছিল, সেই টাকাও কিন্তু চোররা কিন্তু চুরি করেছে। এবং পুলিশ ও স্থানীয় সূত্র যারা আছে তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে বুধবার অর্থাৎ আজ দিবাগত রাত 3টার দিকে এই যে এই শপিং মলে এই চুরি ঘটনাটা ঘটেছে এবং সিসি ক্যামেরায় আমরা দেখেছি যে চোর চক্র সর্বমোট ছিলেন 2 জন এবং এই 2 জন সদস্য বোরকা পরে এসে এই জুয়েলারির দোকানটা, যেটি নাম হচ্ছে শম্পা জুয়েলার্স, সেটি দোকানের শাটার সেটি তালা কেটে বিপুল পরিমাণে এই স্বর্ণ চুরি তারা করেছে। এবং আমরা সর্বমোট যে অর্থ যেটি হচ্ছে তারা চুরি হয়েছে বা যে ব্যবসায়ী যিনি রয়েছেন তিনি বলছেন যে সর্বমোট 10 কোটি টাকার মতো সম্পদ তার চুরি হয়েছে এই দোকান থেকে। তিনি দাবি করছেন যে এই যে চুরির সাথে যারা জড়িত এদের মধ্যে যে এই শপিং মলে যে দারোয়ান রয়েছেন সেই দারোয়ানের সাথে সম্পৃক্ততা রয়েছে বলে তিনি অভিযোগ করছেন। এবং আমরা জেনেছি যে গতকাল কিন্তু 6,906 টাকা বেড়ে স্বর্ণের দাম কিন্তু একটি নতুন রেকর্ড গড়েছে এবং এবার ভরিতে 22 ক্যারেটের যে 1 ভরি স্বর্ণের দাম সেটি কিন্তু এখন দাঁড়িয়েছে 2,09,101 টাকায়। এবং এটি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন নতুন করে এই ধাতুর সর্বোচ্চ দাম প্রকাশ করার পরপরই কিন্তু এই যে রাতের বেলা কিন্তু চুরির ঘটনাটি ঘটেছে। এবং যে এখানকার দোকানের মালিক রয়েছেন তিনি কিন্তু বলছেন যে সে এখন পুরোপুরি নিঃস্ব হয়ে গেছেন। তার কিন্তু যারা পরিবার রয়েছে সেই পরিবারকেও কিন্তু চালানোর মতো তার সক্ষমতা এখন নেই এবং সে স্থানীয় প্রশাসন এবং পুলিশের কাছে কিন্তু সে সুষ্ঠু তদন্ত দাবি করছেন। তো এই ছিল আমার কাছে মালিবাগ থেকে সর্বশেষ।
ভারতের মধ্যপ্রদেশে কফ সিরাপে শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ বাড়ছে। এ ঘটনায় ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। এ নিয়ে চলছে তদন্ত, আর শিশুদের ওষুধ প্রয়োগে চিকিৎসকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সিরাপে বিষাক্ত উপাদানের উপস্থিতিতে দেশটির ওষুধ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। এ নিয়ে আরও জানাচ্ছেন সানজিদা ইসলাম তন্নি। সেপ্টেম্বরের শুরুর দিকে ভারতের মধ্যপ্রদেশের এক ছোট্ট শহরে কয়েকটি শিশুর মৃত্যুর ঘটনায় স্থানীয় স্বাস্থ্যকর্মীদের মধ্যে তোলপাড় শুরু হয়। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে 1 থেকে 6 বছর বয়সী অন্তত 19টি শিশু মারা যায়। মৃত্যুর কারণ জানতে পানি থেকে মশার সবকিছুই পরীক্ষা করা হয়। नॉर्मल बुखार आया था। 20 तारीख को उन्हें ये कोल्ड ड्रिप सिरप जो अभी न्यूज में चल रहा है वो और टैबलेट दिया था। 2 दिन पिलाए बच्चे को, 22 अगस्त से उसको उल्टी चालू हो गई। 24 तारीख को बच्चे की यूरिन आना बंद हो गई तो उन्होंने सीधा नागपुर रेफर कर दिए। बच्चे का इलाज चल रहा। इस बीच उसकी 6-7 डायलिसिस भी हुई और 1 तारीख को शाम को बच्चे ने दम तोड़ दिया था। কয়েক সপ্তাহ পর দক্ষিণ ভারতের চেন্নাই শহরের একটি সরকারি পরীক্ষাগারের পরীক্ষায় বেরিয়ে আসে ভয়াবহ তথ্য। শিশুদের কিডনি বিকল হয়ে মৃত্যু হয়েছিল। নিহত শিশুরা সবাই কাশির সিরাপ খেয়েছিল। শিশুদের খাওয়া সিরাপটিতে 48.6% ডাইইথিলিন গ্লাইকোল নামের এক বিষাক্ত পদার্থ পাওয়া গেছে। শিল্প কারখানায় ব্যবহার করা এই বিষাক্ত উপাদানটি কোনো ওষুধে থাকা উচিত নয়। এই রাসায়নিক শরীরে প্রবেশ করলে কিডনির কার্যক্ষমতা নষ্ট হয়ে মৃত্যু হতে পারে। भोपाल से जो लैब रिपोर्ट आई है उसमें ये मालूम पड़ा कि इसमें जो कंपाउंड होता है डाइथाइल ग्लाइकॉल वो परमिसेबल लिमिट से जो है वो बहुत ज़्यादा था और इस वजह से जो है बच्चों की जो है मृत्यु हुई है। একইভাবে প্রতিবেশী রাজ্য রাজস্থানেও 2 শিশুর মৃত্যু হয়। তারাও স্থানীয়ভাবে তৈরি ডেক্সট্রোমেট্রোফ্যান নামের সিরাপ খেয়েছিল। এই ঘটনায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। শুরু হয় আন্দোলন। পরিস্থিতি সামলাতে শিশুদের ওষুধ প্রয়োগে ডাক্তারদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই মধ্যে সিরাপের নমুনা জব্দ করে বিক্রি বন্ধের পাশাপাশি তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ভারতের জন্য এটি নতুন কিছু নয়। বিগত বছরগুলোতে দেশটিতে তৈরি কফ সিরাপে ডাইইথিলিন গ্লাইকোলের উপস্থিতির কারণে বহু শিশুর মৃত্যু হয়েছে। 2023 সালে এমন সিরাপের কারণে গাম্বিয়ার 70 জন এবং উজবেকিস্তানের 18 জন শিশুর মৃত্যু হয়। 2019 সালের ডিসেম্বর থেকে 2020 সালের জানুয়ারির মধ্যে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু এলাকায় অন্তত 12 শিশুর মৃত্যু ঘটে একইভাবে। ধারণা করা হয় এই সংখ্যা আরও বেশিও হতে পারে। প্রতিবার এমন ঘটনার পর কর্তৃপক্ষ সংস্কারের প্রতিশ্রুতি দেয়, কিন্তু কিছুদিন পরই বাজারে আবারও ভেজাল সিরাপ ফিরে আসে। বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে ভারতের জটিল ও দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থা, যেখানে ছোট ছোট ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অল্প খরচে অনুমোদনহীন সিরাপ তৈরি করে অবাধে বিক্রি করে। সমালোচকরা বলছেন ভারতের ওষুধ নিয়ন্ত্রণ ব্যবস্থায় দুর্বল তদারকি, আইন প্রয়োগের শিথিলতা আর বাজারে সিরাপের ক্রমবর্ধমান চাহিদার কারণে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। ভারতীয় বাজারের একটি বিশাল জায়গা দখল করে আছে ওষুধ শিল্প। গত বছর দেশটির কফ সিরাপের বাজার ছিল $262.5 মিলিয়ন মার্কিন ডলার। ধারণা করা হচ্ছে 2035 সালে এটি বেড়ে $743 মিলিয়ন পৌঁছাবে। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। ইসরায়েলের আশদোদ বন্দরে নেওয়া হয়েছে বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম সহ গাজাগামী ফ্রিডম ফ্লোটিলা নৌবহরের জাহাজ থেকে আটক 150 অধিকার কর্মীকে। এক বিবৃতিতে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার গাজা উপকূলে পৌঁছানোর আগেই আন্তর্জাতিক জলসীমাতে আটকে দেওয়া হয় ফ্লোটিলা নতুন কোয়ালিশনের কয়েকটি জাহাজ। সেই সঙ্গে আটক করা হয়েছে 150 স্বেচ্ছাসেবীকে। এই নৌবহরের কনসায়াস নামে একটি জাহাজে ছিলেন বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। বর্তমানে আটক অবস্থায় অন্যান্য অধিকার কর্মীদের সঙ্গে ইসরায়েলে আছেন তিনি। অধিকার কর্মীরা সবাই সুস্থ আছেন বলে দাবি করেছে তেল আবিব। দ্রুত তাদের নিজ দেশে ফিরিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়। এশিয়ান কাপ বাছাই পর্বে ডু অর ডাই ম্যাচে হংকংয়ের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ। ঘরের মাটিতে পূর্ণ পয়েন্ট অর্জন চ্যালেঞ্জিং মনে হলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দল, জানিয়েছেন কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। এদিকে প্রতিপক্ষ দল নিয়ে বিশ্লেষণে কাজ করায় উন্নতি দেখছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদনে। এশিয়ান কাপ বাছাই পর্বে এবার ডু অর ডাই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং চায়না।
প্রতিপক্ষের র্যাঙ্কিং সমীকরণ কোনোটা দেখেই স্বস্তিতে থাকার সুযোগ নেই বাংলাদেশের। এরপরও দলের প্রাণভোমরা হামজা চৌধুরী সহ সমিত সোম, জায়েন আহমেদ, রাকিবদের ওপরই আস্থা রাখছেন বাংলাদেশের ভক্ত সমর্থকরা। হংকং চায়নার সঙ্গে লড়াই বাংলাদেশের জন্য নতুন নয়। এর আগেও এশিয়ান কাপ বাছাই পর্ব সহ অন্য প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছিল দু দল। সবশেষ দেখা 2006 সালে। দীর্ঘ 19 বছরের মধ্যে দু দলের ফুটবলার থেকে কৌশল পাল্টে গেছে অনেক কিছুই, যে কারণে প্রতিপক্ষ দলকে নিয়ে বেশ পড়াশোনা করেছে বাংলাদেশ, জানিয়েছেন দলের অধিনায়ক। If we want to win, we have to play 95 minutes good, not only for 20 minutes or 30 minutes. We have to play the full match good, but we have discussed their weaknesses. They are Kilbe, they have to show character, they have to show personality, and they have to show courage. এদিকে এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে কোচ হ্যাবিয়ার ক্যাব্রেরা হামজা, সমিত, ফামিদুলকে নিয়ে পরিকল্পনা সাজিয়েও পাননি সাফল্য। এবার পূর্ণ পয়েন্ট অর্জন চ্যালেঞ্জিং হলেও দল আত্মবিশ্বাসী, জানিয়েছেন তিনি। It's true what you say. There was a lot of expectations from everyone. For us, the first against Singapore, it was tough not to get any points in that match. We had very good moments in that match and some others that we really need to learn from and not to make the same mistakes again. প্রতিযোগিতায় 2 ম্যাচ খেলে 1 জয় আর 1 হারে পয়েন্ট টেবিলে 2-এ আছে হংকং চায়না। এবার টানা জয়ে টেবিলের শীর্ষে ওঠার লক্ষ্য দলটির। Then I'm sure that will stand us very, very close to qualifying. So it's not do or die for us. জাতীয় স্টেডিয়ামে দু দলের জমজমাট লড়াই শুরু হবে বৃহস্পতিবার রাত 8টায়। এশিয়ান কাপের দৌড়ে টিকে থাকতে ডু অর ডাই ম্যাচ বাংলাদেশের জন্য, যে কারণে শেষ সময়ের প্রস্তুতিতে নিজেদের দক্ষতা আর কৌশলের উপর আত্মবিশ্বাসী কোচ সহ বাকি ফুটবলাররা। আগামী ম্যাচে নিজেদের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে বাংলাদেশের। আর সেদিকেই চোখ শুধু বাংলাদেশ ফুটবলার নয়, পুরো বাংলাদেশের সমর্থকদের। শরীফ রওশন, এখন ঢাকা। শেষ করবো এখন বাণিজ্য, তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। দীর্ঘ 7 বছর পর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারতে গেলেন খালেদা জিয়া। রাজনীতি থেকে এখনই অবসরে যাচ্ছেন না বিএনপি চেয়ারপারসন, জানালেন ডক্টর জাহিদ। দলের চেয়ারম্যান স্বাভাবিকভাবেই উনি রাজনীতিতে আছেন, উনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন, ঘটনাটি তা নয়। গণভোটের দিনক্ষণে সমঝোতা ছাড়াই শেষ হলো ঐকমত্য কমিশনের বৈঠক। বিশেষজ্ঞদের পরামর্শে অন্তর্বর্তী সরকারের কাছে প্যাকেজ প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত। আগামী 7 দিন এই কমিশনের কাজের সঙ্গে আপনারা সহযোগিতা অব্যাহত রাখবেন। এ বিষয়ে আমি শুধু আশাই করি না, আমি বিশ্বাস করি আপনারা করবেন। নির্বাচনে 5% নারী প্রার্থীকে সরাসরি মনোনয়ন দেবে বিএনপি, অগ্রাধিকার পাবে তরুণরাও। চলতি মাসেই 200 আসনে একক প্রার্থী চূড়ান্ত। একক প্রার্থীর সিলেকশনের কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছি এবং খুব শীঘ্রই তাদেরকে গ্রিন সিগন্যাল দেওয়া হবে। গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ কার্যকরের সম্মত হামাস ইসরায়েল। সব বন্দীকে মুক্তির বিনিময়ে সেনা প্রত্যাহার করবে তেল আবিব, গাজাবাসীর উল্লাস। এবং বাঁচা মরার ম্যাচে হংকংয়ের বিপক্ষে আজ ঘরের মাঠে লড়বে বাংলাদেশ। চ্যালেঞ্জিং হলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী জামাল ভুঁইয়ারা। এই ছিল এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন।